বসে। আবু বকর সিদ্দিক। লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিখ মেঙে ফেরে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে। বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এঁটোপাতা চেটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। এই লখা, ছায়া দেখলে বুক কাঁপে যার। সে আজ ভোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হা করে ঘুমুচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেললাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুলহরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা ভারী মজার দুষ্টু ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো সে। ডাঙাটা আসলে বনজঙ্গলে অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে আর ধেড়ে ধেড়ে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। খচ করে কাঁটা ঢুকে গেল বাঁ পায়ে। কিসের কাঁটা হবে? হয়তো বাবলা টাবলার। লখা উবু হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু বিষ তো যায় না। কি অসহ্য যন্ত্রণা! আ বলে কেঁদে দিল লখা। কিন্তু কাঁদলে তো চলবে না। সময় নেই আর। তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। গাছের পাতা বেশ শিশির গড়িয়ে পড়ছে। খুক খুক করে কাশি আসছে লখার। খালি গা শিশিরে ভিজে শীত লাগছে। একটা ছ্যাঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে। প্যান্ট আধখসা অবস্থায় দৌড়াতে লাগল সে। একটা খেকশেয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজেই এবার চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেললাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেড়ে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। তারপর চর চর করে গাছে উঠে গেল। একেবারে কাঠবেড়ালির বাচ্চা যেন। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলোমিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার। নাও সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে। কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব, যেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। এসো, এসো, লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। কনুই ও বুকে চটচটে ঠান্ডা। হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাঁটায় ভর্তি। গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। তাতে কি, জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে। শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান। ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার। শুধু তার গা খোলা উদাম। গাঢ় কালো, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে।
সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্ম বোবা, বাংলা বুলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ। শব্দার্থ ও টিকা। শান, পাথর। এখানে কংক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তেনাখানি, পুরনো ছেঁড়া কাপড়। ভিক, ভিক্ষা, খয়রাত। মেঙে, চেয়ে। গুলি খেলা, মার্বেল দিয়ে খেলা। ছায়া দেখলে বুক কাঁপে যার, যে নিজের ছায়াকেও ভয় পায়। খুব ভীতু। বিষ, যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথে কাটা, ফোটার জন্য, ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে, তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ। একে, হাওয়াই মিঠাই, ও বলে। মগ ডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল। গাঢ়, ঘন। প্রভাত ফেরি, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে। ১৯৪৮ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তানি আমল। তৎকালীন সরকার সে দাবি মানেনি। ফলে ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে। সেই আন্দোলন চরমে ওঠে ১৯৫২ সালে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে সরকারের পুলিশ গুলি চালায়। তাতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারই স্মরণে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরিতে সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? শহীদ মিনার, শহীদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। পাঠের উদ্দেশ্য, ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি। গল্পটিতে ২১শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা। কথা বলতে পারে না সে। কিন্তু তাতে কি বা আসে যায়? লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। লেখক পরিচিতি। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক ১৯৩৬ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল জলরাক্ষস, খরাদাহ, একাত্তরের হৃদয় ভস্ম, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। তিনি ২০২৩ সালে খুলনায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক শহীদ দিবসের ওপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান পরিকল্পনা। ১. অনুষ্ঠানের শিরোনাম, ২১-এর চেতনা ও আমাদের দায়বদ্ধতা। ২. অনুষ্ঠানের উদ্দেশ্য, ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। ৩. আয়োজন কমিটি। সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সঞ্চালক, একজন শিক্ষার্থী। আলোচক, বাংলা বিষয়ের শিক্ষক, ইতিহাস বিষয়ের শিক্ষক, ২ জন শিক্ষার্থী প্রতিনিধি। ৪. অনুষ্ঠানের সময় ও স্থান। তারিখ, ২১শে ফেব্রুয়ারি। সময়, সকাল ৯:০০-১:৩০। স্থান, বিদ্যালয় মিলনায়তন, শহীদ মিনার প্রাঙ্গণ। ৫. অনুষ্ঠান সূচি। ১. জাতীয় সঙ্গীত পরিবেশন। ২.
শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা। 3. উদ্বোধনী বক্তব্য। 4. প্রবন্ধ পাঠ, ভাষা আন্দোলনের পটভূমি। 5. শিক্ষার্থীদের আলোচনা, 21-এর চেতনা আজকের প্রজন্মে। 6. কবিতা আবৃত্তি, ভাষা আন্দোলনের গান। 7. সভাপতি বক্তব্য। 8. সমাপনী ঘোষণা। 6. আলোচনার মূল বিষয়বস্তু, 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস। শহীদ রফিক, সালাম, বরকত, জব্বারদের আত্মত্যাগ, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের করণীয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব। 7. প্রত্যাশিত ফলাফল, শিক্ষার্থীদের ঐতিহাসিক চেতনার বিকাশ, মাতৃভাষার প্রতি দায়িত্বশীল মনোভাব সৃষ্টি, জাতীয় মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। খ. শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ পরিকল্পনা। 1. দেয়ালিকার নাম, 21-এর অমর বাণী। 2. প্রকাশের উদ্দেশ্য, ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, মাতৃভাষা ও 21-এর চেতনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি। 3. সম্পাদনা পরিষদ, প্রধান সম্পাদক, বাংলা বিষয়ের শিক্ষক, সহ সম্পাদক, 2 জন শিক্ষার্থী, শিল্প সম্পাদক, চারুকলা ক্লাবের প্রতিনিধি, লেখক ও শিল্পী, বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4. বিষয়বস্তুর বিন্যাস, দেয়ালিকায় অন্তর্ভুক্ত থাকবে ছড়া, ভাষা ও 21-এর অনুভূতি, কবিতা, শহীদদের আত্মত্যাগ, গল্প, ভাষা আন্দোলনভিত্তিক মানবিক কাহিনী, প্রবন্ধ, 21-এর ঐতিহাসিক গুরুত্ব, নাটিকা, সংলাপ আকারে, ভাষা আন্দোলনের দৃশ্য, চিত্রাঙ্কন, শহীদ মিনার, কালো ব্যাজ, লাল ফুল। 5. প্রকাশের স্থান ও সময়। স্থান, বিদ্যালয়ের প্রধান করিডোর, লাইব্রেরি দেয়াল। সময়, 21শে ফেব্রুয়ারির সকাল 6। কাজের ধাপ, ক. লেখা ও আঁকা আহ্বান, খ. লেখা বাছাই ও সম্পাদনা, গ. শিরোনাম ও অলঙ্করণ, ঘ. নির্দিষ্ট স্থানে দেয়ালিকা স্থাপন, আনুষ্ঠানিক উদ্বোধন। 7. প্রত্যাশিত ফলাফল, শিক্ষার্থীদের ভাষা চেতনা জাগ্রত হবে, সৃজনশীল লেখালেখিতে আগ্রহ বাড়বে, শহীদ দিবসের তাৎপর্য প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাবে। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। 1. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? খ. মাকে কাছে পেলে। 2. লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ গ. তাকে ফুল আনতে হবে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু। ওর হাতে একটা টকটকে লাল গোলাপ। ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রভাত ফেরির ভিড় ঠেলে সে লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হয়। 3. লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হল খ. শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 8. দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করে প্রমাণ করেছে যে এ. ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। বি. আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। সি. শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। কোনটি সঠিক? ঘ. এ, বি ও সি। সৃজনশীল প্রশ্ন। 1. ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না। অথচ প্রতিবছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে। অন্যদিকে দেশে থেকেও তার বাল্যবন্ধু হাবিব অফিসে কাজ করতে গিয়ে বা কথাবার্তায় বাংলা ব্যবহার করতেই চায় না।
সন্তানকে শহীদ দিবস সম্পর্কে কিছু জানাতেও তার অনীহা রয়েছে। ক লখা রাতে কোথায় ঘুমায়? উত্তর, লখা রাতে ফুটপাতের কঠিন শানে, অর্থাৎ কংক্রিটের ফুটপাতে ঘুমায়। খ জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। এই কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে অসীম কষ্ট, ভয় ও রক্তাক্ত যন্ত্রণা সহ্য করেও লখা যখন শহীদদের উদ্দেশ্যে লাল ফুল সংগ্রহ করতে সক্ষম হয়, তখন সে নিজের ভেতরে এক ধরনের আত্মসন্তুষ্টি ও গৌরব অনুভব করে। শারীরিক ক্ষতকে তুচ্ছ করে তার মনে জয়লাভের আনন্দ জেগে ওঠে, কারণ সে একুশের প্রতি নিজের দায়িত্ব পালন করতে পেরেছে। গ উদ্দীপকের হাবিবের সাথে লখার একুশে গল্পের লখার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের হাবিবের সাথে লখার একুশে গল্পের লখার বৈসাদৃশ্য। উদ্দীপকের হাবিব বাংলা ভাষা ও শহীদ দিবসের প্রতি উদাসীন। দেশে অবস্থান করেও সে অফিসে বা দৈনন্দিন কথাবার্তায় বাংলা ব্যবহার করতে চায় না এবং নিজের সন্তানকেও শহীদ দিবসের তাৎপর্য জানাতে আগ্রহী নয়। অর্থাৎ তার আচরণে মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি দায়বদ্ধতার অভাব স্পষ্ট। অপরদিকে লখার একুশে গল্পের লখা একজন দরিদ্র, জন্মবোবা ও পথশিশু হওয়া সত্ত্বেও ভাষা আন্দোলনের চেতনায় গভীরভাবে উদ্বুদ্ধ। কথা বলতে না পারলেও সে জীবনের ঝুঁকি নিয়ে রক্তলাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। ভাষা প্রকাশের সামর্থ্য না থাকলেও তার অন্তরে ভাষা শহীদদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা বিদ্যমান। অতএব হাবিব যেখানে ভাষা ও শহীদ দিবসকে অবহেলা করে দায়িত্বহীনতার পরিচয় দেয়, সেখানে লখা সব প্রতিবন্ধকতা অতিক্রম করে একুশের চেতনাকে কর্মে প্রকাশ করে। এই দিক থেকেই হাবিব ও লখার মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ঘ ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। উত্তর, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ। ইশতিয়াক ও লখা দুজনের জীবন বাস্তবতা ভিন্ন হলেও তাদের অন্তরের অনুভূতি একই। ইশতিয়াক বিদেশে অবস্থান করাই সরাসরি শহীদ দিবস পালন করতে না পারলেও একুশের স্মৃতি ও চেতনা তাকে গভীরভাবে আলোড়িত করে। সেই আবেগ থেকেই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য সহপাঠীদের কাছে তুলে ধরে, যা তার দায়িত্ববোধ ও ভাষাপ্রীতির পরিচয় দেয়। অন্যদিকে লখার একুশে গল্পের লখা একজন জন্মবোবা ও দরিদ্র পথশিশু। সে মুখে ভাষা উচ্চারণ করতে না পারলেও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করে। ভয়, কষ্ট ও রক্তপাত উপেক্ষা করে সে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। তার এই কাজই শহীদ দিবস উদযাপনের আন্তরিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। উভয়ের ক্ষেত্রেই দেখা যায়, পরিস্থিতিগত বাধা তাদের শহীদ দিবস পালনের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি। ইশতিয়াক জ্ঞান ও সচেতনতা মাধ্যমে আর লখা আত্মত্যাগ ও কর্মের মাধ্যমে একুশের চেতনাকে ধারণ করেছে। তাই বলা যায়, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন।